চিরঞ্জিত একাডেমি চ্যানেলে প্রত্যেক ওয়েস্ট বেঙ্গল ও সেন্ট্রাল টেট প্রার্থীকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো এবং টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ। এই প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আমি চিরঞ্জিত স্যার তোমাদের সঙ্গে আছি। বিষয়বস্তু খুব সুন্দর করে সহজ করে বুঝিয়ে দেওয়ার আমি আপ্রাণ চেষ্টা করব এবং তোমরাও চেষ্টা করবে ভালো করে প্রিপারেশান নিতে, টেটে যাতে ভালো করে স্কোর করে কোয়ালিফাই করতে পারো। আমরা গতদিন আলোচনা করেছিলাম ধ্বনি পরিবর্তনের যে রীতি, তার স্বরধ্বনির ক্ষেত্রে ধ্বনির আগম, লোপ, ধ্বনির রূপান্তর এবং ধ্বনির স্থানান্তর। আজ আমরা আলোচনা করব ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে। ব্যঞ্জন ধ্বনির বিভিন্ন পরিবর্তনের যে রীতিগুলো, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। যদি এই ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলো না পরবর্তী ক্লাসের আপলোডের নোটিফিকেশান পেতে। চলো আমরা ক্লাসে চলে যাই। প্রথমে ব্যঞ্জনধ্বনির আগম, আদি ব্যঞ্জনাগম। এখানে উদাহরণে দেওয়া আছে ওঝা থেকে রোজা। ঘটনাটা কি ঘটলো দেখে নিই। ও ঝ আ থেকে র ও জ আ। উপকথা থেকে রূপকথা, ওষ্ঠ থেকে ঠোঁট। প্রত্যেকটাতে আমরা দেখতে পাচ্ছি শব্দের আদিতে ব্যঞ্জনধ্বনির আগমন ঘটেছে। ওঝার ক্ষেত্রে সেখানে রয়ের আগমন ঘটেছে, উপকথার ক্ষেত্রে রয়ের আগমন ঘটেছে, ওষ্ঠর ক্ষেত্রে ঠয়ের আগমন ঘটেছে। অর্থাৎ ব্যঞ্জনধ্বনির এখানে আগমন সাধিত হয়েছে। এটাই হচ্ছে আদি ব্যঞ্জনাগম। তারপরে কি মধ্য ব্যঞ্জনাগম। বানর থেকে বান্দর। এখানে কি হলো না, বানরের নয়ের সঙ্গে অযুক্ত ছিল, কিন্তু পরে কি হলো না, নয়ের সঙ্গে দ যুক্ত হলো, তারপরে অযুক্ত হয়েছে। অর্থাৎ এখানে দ ধ্বনির আগমন ঘটেছে বা দ ব্যঞ্জনের আগমন ঘটেছে। এখানে একটা বিষয় বলে রাখি, এই যে বর্ণ বিশ্লেষণ করে দেওয়া আছে এখানে না, প্রত্যেকটাতে হসন্ত হবে, এখানে হসন্তটা দেওয়া হয়নি। তো এখানে দয়ের আগমন ঘটেছে, অর্থাৎ শব্দের মাঝে ব্যঞ্জনধ্বনির আগমন ঘটেছে। দেখো, ইঁদুর থেকে ইন্দুর, অম্ল থেকে অম্বল। ইঁদুরের ক্ষেত্রে দন্তনর আগমন ঘটেছে, অম্ল থেকে অম্বলের ক্ষেত্রে বয়ের আগমন ঘটেছে। তো এখানে মধ্যে ব্যঞ্জনের আগমন ঘটেছে, তাই শব্দের মাঝখানে ব্যঞ্জনধ্বনির আগমন, এটাকে বলা হয় মধ্য ব্যঞ্জনাগম। অন্তব্যঞ্জনাগম কি না, খোকা থেকে খোকন। উদাহরণে এখানে কি হলো না, কয়ের পরে আ ছিল, সেখানে কি হলো, কয়ের পরে অ হয়ে একেবারে শেষে দন্তন এই ব্যঞ্জনের আগমন ঘটেছে, অর্থাৎ ন ব্যঞ্জনের আগমন ঘটেছে। জমি থেকে জমিন, এখানেও ন ব্যঞ্জনের আগমন ঘটেছে। অর্থাৎ শব্দের অন্তে অতিরিক্ত একটি ব্যঞ্জনের আগমন যখন ঘটে, তখন সেই ধ্বনি পরিবর্তনের রীতিকে বলা হয় অন্ত ব্যঞ্জনাগম। এবারে চলে আসি ব্যঞ্জন ধ্বনির লোপ। একইভাবে আদি ব্যঞ্জনালোপ। স্থান থেকে থান। এখানে কি হয়েছে দেখো, দন্তস্বয় থয় আকার দন্তন্য, সে জায়গায় শুধু হয়েছে থান। এখানে দন্তস মানে স্বধ্বনিটা, দন্তস যেটা, এই ব্যঞ্জনটা কি হয়েছে, লোপ পেয়ে গেছে। অর্থাৎ শব্দের একেবারে আদিতে অবস্থিত ব্যঞ্জনের এখানে লোপ ঘটেছে। শ্মশান থেকে মশান, ট্রেন থেকে ট্রেন, এইভাবে আমরা উচ্চারণগুলো করে থাকি। তো ট্রেনের ক্ষেত্রেও রয়ের লোপ ঘটেছে, শ্মশানের ক্ষেত্রে তালব্যশয়ের এই ব্যঞ্জনের লোপ ঘটেছে। তাহলে এখানে কি বলবো না, শব্দের আদিতে অবস্থিত ব্যঞ্জন ধ্বনির লোপ সাধন ঘটেছে। এই যে ধ্বনি পরিবর্তনের রীতি, এটিকে বলা হয় আদি ব্যঞ্জনালোপ। তারপরে বলা হচ্ছে মধ্য ব্যঞ্জনালোপ। মধ্য ব্যঞ্জনালোপে কি বলা হচ্ছে দেখো, কার্পাস থেকে কাপাস। এটাতেও বর্ণ বিশ্লেষণ করা আছে। দেখো, র ধ্বনিটাকে বোল্ড করা আছে, সেই রয়ের লোপ ঘটেছে, অর্থাৎ শব্দের মাঝে র ধ্বনির লোপ ঘটেছে বা র ব্যঞ্জনটির লোপ ঘটেছে। তেমনি শৃগাল থেকে শিয়াল। তারপরে ফাল্গুন থেকে ফাগুন। ফাল্গুন থেকে ফাগুনেতে লয়ের লোপ ঘটেছে। তাহলে এখানে আমরা কি বলতে পারি না, শব্দের মাঝখানে অবস্থিত ব্যঞ্জন ধ্বনির লোপ ঘটেছে। অন্তব্যঞ্জন লোপটা দেখে নিই আবার। গাত্র থেকে গা। এখানে ত র অ এই তিনটে ব্যঞ্জনেরই লোপ ঘটে গেছে। আল্লাহ থেকে আল্লাহ, সখী থেকে সই। হটা আল্লাহর আল্লাহ থেকে হটা হ ব্যঞ্জনের লোপ ঘটেছে, সখীতে খ ব্যঞ্জনের লোপ ঘটেছে। অর্থাৎ শব্দের অন্তে অবস্থিত ব্যঞ্জনধ্বনি যখন লোপ পায়, উচ্চারণের এই যে রীতি, এই রীতিকে বলা হয় অন্ত ব্যঞ্জনালোপ। সেই কথাটাই এখানে লেখা আছে, শব্দের অন্তে অবস্থিত ব্যঞ্জনধ্বনি লোপ পেয়েছে। এবারে চলে আসছে সমাক্ষর লোপ। বলছে বড় দাদা থেকে বড়দা, মেজ দিদি থেকে মেজদি। বড় দাদাতে যদি আমরা একটু খেয়াল করে দেখি, ওখানে কি দেখতে পাবো না, দাদা দয়াকার দয়াকার এই দুটো টার্ম ছিল, অর্থাৎ দুটো অক্ষর এখানে দাদা, একটা অক্ষর এখানে লোপ পেয়ে কী হয়ে গেল বড়দা। আর মেজ দিদির ক্ষেত্রে একটা দি লোপ পেয়ে কী হয়ে গেল মেজদি।
তাই এখানে বলা হচ্ছে কোনো শব্দের মধ্যে পাশাপাশি অবস্থিত বা কাছাকাছি দুই বা ততোধিক সমধ্বনি থাকলে কখনো কখনো এদের মধ্যে এক বা একাধিক ধ্বনি লোপ পেতে দেখা যায়। তখন এই যে রীতি, এই রীতিকে বলা হয় সমাক্ষর লোপ। হলোপ, হলোপে কি বলছে দেখে নিই। খড়দহ থেকে খড়দা, বাদশাহ থেকে বাদশাহ, ফলাহার থেকে ফলার। এখানে যতগুলো হ ধ্বনি আছে, হ ব্যঞ্জন, সেগুলো প্রত্যেকটাতে হ ব্যঞ্জন লোপ পেয়ে গেছে। তাহলে শব্দ মধ্যস্থ হ ধ্বনি লোপ যেখানে পায় সেখানে যে উচ্চারণের রীতি তাকে বলা হয় হলোপ। তারপরে হচ্ছে ব্যঞ্জনধ্বনির রূপান্তর, অর্থাৎ এতক্ষণ আমরা ব্যঞ্জনধ্বনির আগম এবং ব্যঞ্জনধ্বনির লোপ পড়লাম, এবারে ব্যঞ্জনধ্বনির রূপান্তরে চলে আসি। বলা হচ্ছে প্রথম সূত্র, সমীভবন, সমীকরণ অথবা ব্যঞ্জন সঙ্গতি, তিনটে নামই কিন্তু মনে রাখতে হবে। যাহাই সমীকরণ, তাহাই সমীভবন, তাহাই ব্যঞ্জন সঙ্গতি। এখানে দেখে নিন কী বলা হচ্ছে সংজ্ঞাতে। শব্দের মধ্যে পাশাপাশি অবস্থিত বা পরস্পরের সঙ্গে সংযুক্ত দুটি বিষম ব্যঞ্জন যখন একে অপরের প্রভাবে পরিবর্তিত হয়ে সাম্য বা সঙ্গতি লাভ করে, আমরা যেমন স্বরসঙ্গতি পড়ে এসেছিলাম, এখানেও তেমনি ব্যঞ্জন সঙ্গতি। দুটো পাশাপাশি বিষম ব্যঞ্জন একে অপরের প্রভাবে প্রভাবিত হবে এবং পরিবর্তিত হয়ে সাম্য বা সঙ্গতি লাভ করবে। তো এবারে এর যে ভাগগুলো একইভাবে স্বরসঙ্গতির মতো প্রগত, পরাগত, অনন্য, সেভাবে এটা এখানেও আমরা দেখে নিই। প্রগত ব্যঞ্জন সঙ্গতি বলা হচ্ছে চন্দন থেকে চন্দন, পদ্ম থেকে পদ্ম। এখানে একটু বর্ণ বিশ্লেষণটা দেখে নিই, তাহলে বুঝতে সুবিধে হবে। প্রথমে চন্দনে কি ছিল, ন আর দ ছিল। তারপরে চন্দনে কি হয়ে গেল না, পূর্ববর্তী নয়ের প্রভাবে পরবর্তী দটা নতে পরিণত হয়ে গেল, অর্থাৎ পূর্ববর্তী ব্যঞ্জনের প্রভাবে পরবর্তী ব্যঞ্জন পরিবর্তিত হয়ে সমব্যঞ্জনে পরিণত হয়ে গেল। এখানে হলো প্রগত, অর্থাৎ পূর্বের প্রভাবে পরবর্তীটা প্রভাবিত হচ্ছে। তারপরে কি বলছে, পরাগত। পরাগত তার দেখিনি, তর্ক থেকে তক্ক, গল্প থেকে গপ্প। এখানে যদি বর্ণ বিশ্লেষণ দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, র আর ক ছিল, সেই র আর কয়ের ক্ষেত্রে কি হলো না, পরবর্তী কয়ের প্রভাবে রটা কতে পরিণত হয়ে গেছে, অর্থাৎ পরবর্তী ব্যঞ্জনের প্রভাবে পূর্ববর্তী ব্যঞ্জনটা পরবর্তী ব্যঞ্জনের সমব্যঞ্জনে পরিণত হয়ে গেছে, তাই রটা কতে পরিণত হয়ে গেছে। তাহলে তর্কটা তক্ক হলো, গল্পটা গপ্প হলো। আচ্ছা, তারপরে চলে আসছে কি অনন্য। অনন্যতে কি বলা হচ্ছে দেখুন, বৎসর থেকে বছর, অদ্য থেকে অজ্য। এখানে বর্ণ বিশ্লেষণটা একইভাবে দেখে নিই। বৎসর, অদ্য থেকে অজটা এখানে বর্ণ বিশ্লেষণ করা আছে। সেখানে বলা হয়েছে দ আর জ ছিল প্রথমে, মানে জফল আর জ, সেটা কি হলো, দুটো বর্গীয় জ ব্যঞ্জনে পরিণত হয়ে গেছে, অর্থাৎ দুটোর প্রভাবে প্রভাবিত হয়েছে এবং দুটোই পরিবর্তিত হয়ে গেছে। তাহলে দুটোই যখন দুটোর কে প্রভাবিত করবে এবং দুটোই পরিবর্তিত হবে, তখন সেটাকে বলা হচ্ছে অনন্য ব্যঞ্জন সঙ্গতি। কেমন? আচ্ছা, এবারে চলে আসি বিষমীভবন। এর আগে যেটা হলো সমীভবন হয়েছিল, এবারে হচ্ছে বিষমীভবন। বিষমীভবন মানে কি, সমানটা মানে যেটা সমধ্বনি থাকবে সেটা সমধ্বনি না হয়ে অন্য ধ্বনি হয়ে যাবে, দুটো আলাদা ধ্বনিতে পরিণত হয়ে যাবে। যেমন লাল, অনেক সময় উচ্চারণের সুবিধার্থে বা আঞ্চলিক ত্রুটির কারণে লালটাকে নাল বলা হয়, শরীরকে শরীর অনেকে বলে থাকেন। হ্যাঁ, তো দক্ষিণ চব্বিশ পরগনার দিকে যদি একটু যাওয়া হয়, একটু বেশি দক্ষিণের দিকে, তাহলে ওনারা শরীরটাকে শরীর বলেন। ঠিক আছে, তো এটা আমি শুনেছি, তাই বিষয়টা বললাম তোমাদের। এখানে কি হলো, এখানে দেখো ল আ ল অ, লাল ছিল প্রথমে, সেটা কি হয়ে গেল নাল, অর্থাৎ দুটো ল যে ছিল শব্দের মধ্যে, তার মধ্যে একটি ল নতে পরিণত হয়ে গেল, অর্থাৎ সম ছিল বিষম হয়ে গেল। শরীরের ক্ষেত্রেও দুটো র ছিল, একটা র লতে পরিণত হয়ে গেল, বিষমীভবন হয়ে গেল। তাহলে সমীভবনের বিপরীত প্রক্রিয়া হিসাবে বিষমীভবন। গত স্লাইডে যে আমরা সমীভবন যেটা দেখেছিলাম, ওখানে দেখেছিলাম কি না, বিষমধ্বনিটা সমধ্বনিতে পরিণত হয়েছে, তাই সমীভবন। আর এখানে সমধ্বনিটা বিষমধ্বনিতে পরিণত হবে। ঠিক আছে, দুটি সংযুক্ত বা কাছাকাছি অবস্থিত সমধ্বনির মধ্যে একটি পরিবর্তিত হয়ে আলাদা ধ্বনিতে পরিবর্তন হয়। ঠিক আছে, ঘোষীভবন এবারে চলে আসি। ঘোষীভবনে কি বলছে, উদাহরণ দেখে নিই। কাক থেকে কাক, লোক থেকে লোক। এখানে কি হলো, অঘোষ ধ্বনি। কটা হচ্ছে অঘোষ ধ্বনি, যেগুলো বোল্ড করা আছে বা হাইলাইট করা আছে, ওইগুলোর দিকে খেয়াল করো।
কটা হচ্ছে অঘোষ ধ্বনি, আমরা জেনে এসেছি যখন ধ্বনির বিভাগ পড়েছিলাম। সেটা কি হলো, গতে পরিণত হয়ে গেল, অর্থাৎ ঘোষ ধ্বনিতে পরিণত হয়ে গেল। লোকের ক্ষেত্রেও তাই, কটা গতে পরিণত হয়েছে, এখানে অঘোষ ধ্বনি ঘোষ ধ্বনিতে পরিণত হয়। তাহলে অঘোষ ধ্বনি যখন ঘোষ ধ্বনিতে পরিণত হয় উচ্চারণের সময়, তখন সেই রীতিকে বলা হয় ঘোষী ভবন। তারপরে অঘোষী ভবন মানে কি, এর উল্টোটা, যেমন ছাদ থেকে ছাত, হ্যাঁ আমরা কথায় কথায় ছাত বলে থাকি, ছাতে আছে, ছাদে আছে, এইভাবে অনেক সময় উচ্চারণ করি না। তখন কি হয় না, দটা হচ্ছে ঘোষ ধ্বনি ছিল, সেটা ততে পরিণত হয়ে গেল, অর্থাৎ এখানে ঘোষ ধ্বনি অঘোষ ধ্বনিতে পরিণত হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, এই যে একটা দুটো করে উদাহরণ দিয়েছি, এটা কিন্তু হাতের কাছে তোমাদের যা ব্যাকরণ বই থাকুক না কেন, তোমরা কিন্তু অবশ্যই একাধিক উদাহরণ প্র্যাকটিস করবে। ঠিক আছে, তবে গিয়ে চর্চাটা ভালো হবে। কোন শব্দ থেকে কিভাবে ধ্বনি পরিবর্তন হয় সেটা কিন্তু নিজেরা না প্র্যাকটিস করলে হবে না। আমি যতই তোমাদের বুঝিয়ে দিই না কেন, যতই উদাহরণ দিই না কেন, আমি তো আর 1000টা উদাহরণ দিতে পারবো না তোমাদের। 2, 4, 10টা এরকম উদাহরণ দিয়ে চর্চা করতে পারবো। যখন ধরো আমরা প্র্যাকটিস সেট আলোচনা করব, তখন এইভাবে কয়েকটা উদাহরণ দিয়ে আমাদের আলোচনা করতে হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে নিজেদেরকে একটু প্র্যাকটিস করতে হবে। এবার চলে আসছি মহাপ্রাণী ভবন। দেখো, স্তম্ভ থেকে থাম, পতঙ্গ থেকে ফড়িং। স্তম্ভের ক্ষেত্রে তটা হচ্ছে অল্প প্রাণধ্বনি আর থটা হচ্ছে মহাপ্রাণধ্বনি, কারণ উচ্চারণের রীতিতে আমরা দেখিয়েছিলাম ত থ, তটা অল্প সময় ধরে উচ্চারণ করি, থটা বেশি সময় ধরে উচ্চারণ করছি। পতঙ্গের ক্ষেত্রেও পটা ফতে পরিণত হয়ে গেছে, অর্থাৎ অল্প প্রাণধ্বনি মহাপ্রাণধ্বনিতে পরিণত হয়, তখন তাকে আমরা বলি মহাপ্রাণী ভবন। ওই জন্য স্তম্ভকে আমরা থাম বলি, পতঙ্গকে আমরা ফড়িং বলি, এইভাবে। আচ্ছা, তারপরে চলে আসছে অল্প প্রাণী ভবন, অর্থাৎ মহাপ্রাণী ভবনের পুরো সম্পূর্ণ বিপরীত। এখানে কি বলছে দেখি, মাছ থেকে মাছ, বাঘ থেকে বাঘ, ভাত থেকে বাত। এখানে দেখো ছটা চতে পরিণত হয়ে গেছে, অর্থাৎ মহাপ্রাণ ধ্বনিটা অল্প প্রাণ ধ্বনিতে পরিণত হয়েছে, ঘটা গতে পরিণত হয়ে গেছে, আর ভটা বতে পরিণত হয়ে গেছে, অর্থাৎ এখানে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি অল্পপ্রাণ ব্যঞ্জন ধ্বনিতে পরিণত হয়েছে, তাই একে অল্প প্রাণী ভবন বলা হচ্ছে। এবারে চলে আসি নাসিক্যী ভবন। নাসিক্যী ভবনে দেখো কি বলা হচ্ছে, বন্ধ থেকে বাঁধ, হংস থেকে হাঁস, দন্ত থেকে দাঁত। তিনটি উদাহরণই যদি আমরা খেয়াল করে দেখি, প্রত্যেকটাতে বন্ধতে ন লোপ পেয়েছে, হংসতে অনুস্বার লোপ পেয়েছে এবং দন্ততে ন লোপ পেয়েছে, দিয়ে কি করেছে, পূর্ববর্তী ধ্বনিটাকে অনুনাসিক করে দিয়েছে। চন্দ্রবিন্দুটাকে বলা হয় অনুনাসিক, এটাকে অনুনাসিক করে দিয়েছে। ঠিক আছে, তাহলে কোনো নাসিক্য ব্যঞ্জনধ্বনি ক্ষীণ হতে হতে ক্রমশ লোপ পায় এবং তার রেশ স্বরূপ পূর্ববর্তী স্বরধ্বনিতে একটা অনুনাসিক অনুরণন যোগ হয়। যেমন ধরো বন্ধ, নাসিক্য ব্যঞ্জনধ্বনি ন লোপ পেল, দিয়ে কি হলো বাঁধ, অর্থাৎ একটা অনুনাসিক অনুরণন এখানে যোগ হলো, এটাকে বলা হচ্ছে নাসিক্যী ভবন, এই প্রক্রিয়াকে। তারপরে বলা হচ্ছে কি শতনাসিক্যী ভবন। পুস্তক থেকে পুঁথি, পেচক থেকে পেঁচা, হাসি থেকে হাসি। এখানে কি হচ্ছে, স্বতঃস্ফূর্তভাবে স্বরধ্বনি আপনা আপনি অনুনাসিক হয়ে যাচ্ছে। পুস্তকের ক্ষেত্রে কিন্তু নাসিক্যী ভবনে যেমন নাসিক্য ব্যঞ্জনধ্বনি ক্ষীণ হচ্ছে, এখানে কিন্তু কোনো নাসিক্য ব্যঞ্জন নেই, অটোমেটিক্যালি অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে স্বরধ্বনি কী হচ্ছে, আপনা আপনি অনুনাসিক হয়ে যাচ্ছে। পুঁথি পুঁথি, পেচক পেঁচা, হাসি হাসি, এইভাবে এটাকে বলা হয় শতনাসিক্যী ভবন। তারপরে বলা হচ্ছে বিনাসিক্যী ভবন। বিনাসিক্যী ভবন কি, শৃঙ্খল থেকে শেকল, অর্থাৎ এখানে কি ঘটলো না, শব্দের অন্তর্গত নাসিক্য ব্যঞ্জন লোপ পেল। নাসিক্য ব্যঞ্জন কি ছিল, উঁটা হচ্ছে লোপ পেয়ে গেল, দিয়ে কি হলো শেকল, এটাকে বলা হচ্ছে বিনাসিক্যী ভবন। অর্থাৎ নাসিক্যী ভবনের একেবারে বিপরীত নয়, কিন্তু খানিকটা বিপরীত। কারণ কি, ওখানে নাসিক্য ব্যঞ্জন ধ্বনি ক্ষীণ হয়ে পূর্ববর্তী অনুনাসিক হচ্ছে স্বর, আর এখানে কি হচ্ছে, নাসিক্য ব্যঞ্জনটা সম্পূর্ণ লোপ পেয়ে যাচ্ছে। হ্যাঁ, তাই এটাকে বলা হচ্ছে বিনাসিক্যী, অর্থাৎ ওখানে অনুনাসিকের কোনো প্রশ্ন আসছে না, অর্থাৎ নাসিক্যী ভবনের সঙ্গে সামান্য কিছু পরিবর্তনের এখানে বিষয়টা আমরা লক্ষ্য করলাম। এবারে চলে আসছি মূর্ধন্য ভবন। মূর্ধন্য ভবনে কি বলা হচ্ছে, বিকৃত থেকে বিকট, বৃদ্ধ থেকে বুড়া। দেখে নিই কী হচ্ছে না, র আর ত এই দুটোকে বড় করে দেখানো হয়েছে, বিকৃত থেকে বিকট। তারপরে কি হলো না, বিকটের কি হলো না, শেষে যে ত ধ্বনিটা ছিল সেই ত ধ্বনিটা কী হয়ে গেল, টতে পরিণত হয়ে গেল, আর রটা রিয়ের যে রটা সেটা লোপ পেয়ে গেছে, অর্থাৎ এখানে দন্তধ্বনি মূর্ধন্য ধ্বনিতে পরিণত হয়েছে। বৃদ্ধর ক্ষেত্রেও তাই, ধটা ডয় শূন্য রতে পরিণত হয়ে গেছে। ঠিক আছে,
অর্থাৎ দন্তধ্বনি এখানে মূর্ধন্য ধ্বনিতে পরিণত হয়েছে। তাহলে আমরা দেখে নিই কী বলছে এখানে, না মূর্ধন্য ধ্বনির প্রভাবে কাছাকাছি অবস্থিত কোনো দন্তধ্বনি মূর্ধন্য ধ্বনিতে পরিণত হয়, তখন তাকে বলা হয় মূর্ধন্য ভবন। তারপরে বলা হচ্ছে কি শতমূর্ধন্য ভবন। পততি থেকে পড়ই পড়ে, এখানে এটা সংস্কৃত থেকে বাংলা হয়েছে, সেটা আমি ব্র্যাকেটে দিয়ে দিয়েছি, কারণ পততি শব্দটা হচ্ছে সংস্কৃত, আর পড়ে যাওয়াটা, এই যে পড়ে যাওয়া এই বিষয়টা হচ্ছে, পড়েটা হচ্ছে বাংলা। আচ্ছা, কোনো মূর্ধন্য ধ্বনির প্রভাব ছাড়াই কাছাকাছি অবস্থিত দন্তধ্বনি মূর্ধন্য ধ্বনিতে পরিণত হয়। এখানে দেখো কাছাকাছি অবস্থিত দুটো দন্তধ্বনি আছে, ত আর ত পততিতে, সেটা কি হয়ে গেল, ডয় শূন্য রতে পরিণত হয়ে গেল, অর্থাৎ মূর্ধন্য ধ্বনিতে পরিণত হয়ে গেল। এখানে কিন্তু কোনো রকম মূর্ধন্য ধ্বনির প্রভাব ছাড়া, তাই এটা স্বতঃস্ফূর্তভাবে যেহেতু পরিবর্তন ঘটছে, তাই একে বলা হচ্ছে শতমূর্ধন্য ভবন। আর মূর্ধন্য ভবনে কিন্তু মূর্ধন্য ধ্বনির প্রভাবে দন্তধ্বনি মূর্ধন্য ধ্বনিতে পরিণত হয়েছিল। ঠিক আছে। আচ্ছা, বিমূর্ধন্য ভবনটা কি, না প্রাণ থেকে প্রাণ, বিষ থেকে বিষ, সংস্কৃত থেকে বাংলা, এটাও কিন্তু সংস্কৃত থেকে বাংলাতে এসছে, এইভাবে পরিবর্তনটা ঘটেছে সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষাতে। এখানে কি হলো, না মূর্ধন্য ধ্বনি না থেকে দন্তধ্বনি বা অন্য কোনো প্রকার ধ্বনিতে পরিণত হয়। তাহলে বিমূর্ধন্য মানে কি, মূর্ধন্যই থাকবে না, তাহলে মূর্ধন্য ধ্বনি অন্য ধ্বনিতে পরিণত হয়ে গেছে। যেমন প্রথমে মূর্ধ নটা কি পরিণত হয়ে গেছে, দন্ত নতে পরিণত হয়ে গেছে। তালব্য শটা কিসে পরিণত হয়ে গেছে, দন্ত শতে পরিণত হয়েছে। তো এখানে কি হচ্ছে, মূর্ধন্য ধ্বনি অন্য ধ্বনিতে পরিণত হয়ে যাবে। ঠিক আছে, সেটা হচ্ছে বিমূর্ধন্য ভবন। তারপরে বলা হচ্ছে উষ্মী ভবন। উষ্মী ভবন কি, না মহাসুখ থেকে মহাসু মানে খটা আর উচ্চারণ হচ্ছে না, সেটা হ উচ্চারণ হচ্ছে। তাহলে এখানে কি ঘটলো ঘটনা, না স্পর্শধ্বনি উচ্চারণ করতে গিয়ে শ্বাসবায়ু আংশিক বাধা পায় এবং সেই স্পর্শধ্বনি উষ্মধ্বনিতে পরিণত হয়, হটা উষ্মধ্বনি। তো এখানে সেটা হচ্ছে উষ্মী ভবন। মহাসুখ থেকে মহাসু, এরকম খটা আর উচ্চারণ হচ্ছে না, স্পর্শধ্বনিটা আর উচ্চারিত হচ্ছে না, সেখানে সেটা উষ্মধ্বনিতে পরিণত হয়ে যাচ্ছে, তাকে বলা হচ্ছে উষ্মী ভবন। তারপরে কি তালব্যী ভবন। সন্ধ্যা সঁঝা সাঁঝ, এখানে কি ঘটছে, না জফলার প্রভাবে দন্তধ্বনি ন এবং ধ তালব্যধ্বনি ইয় এবং ঝতে পরিণত হয়েছে। ঠিক আছে, জফলার প্রভাবে দন্তধ্বনি ন এবং ধ তালব্যধ্বনি ইয় এবং ঝতে পরিণত হয়ে গেছে। ঠিক আছে, তালব্যধ্বনির প্রভাবে দন্তধ্বনি বা অন্য ধ্বনি যদি তালব্যধ্বনিতে পরিণত হয়, তখন তাকে বলা হয় তালব্যী ভবন। এটা সন্ধ্যা থেকে সাঁঝের ক্ষেত্রে ঘটেছে। আচ্ছা, এবারে বলছে সকারি ভবন। কি বলছে, না খেয়েছে খাইছে, আগা 5 তলা আগা 5 তলা, এখানে কি হচ্ছে, স আগমন ঘটেছে, অর্থাৎ স্পৃষ্টধ্বনি বা গৃষ্টধ্বনি স স বা জ তে পরিণত হয়। স্পৃষ্টধ্বনি বা ঘৃষ্টধ্বনি অর্থাৎ স্পর্শ এবং ঘর্ষণজাত যে ধ্বনি, সেটা কিসে পরিণত হচ্ছে, স স বা জ তে পরিণত হয়, তখন সেটাকে বলা হয় সকারি ভবন। দেখো 6টা দন্তস্বতে পরিণত হয়ে গেছে, আর আগা 5 তলাতেও সেখানে 6টা দন্তস্বতে পরিণত হয়ে গেছে, এটাকে বলা হচ্ছে সকারি ভবন। ঠিক আছে, অর্থাৎ দন্তস্বর আগমন। রকারি ভবন কি, একইভাবে পঞ্চদশ 15 রধ্বনির আগমন ঘটেছে, 15 থেকে 15 এখানে রধ্বনির আগমন ঘটেছে। 15 ছিল 15 হয়ে গেল, এখানে রটা এসছে, তাই একে বলা হচ্ছে রকারি ভবন। তারপরে চলে আসছে সংকোচন। যাহা ইচ্ছা তাইটাকে বলা হচ্ছে যাচ্ছে তাই, বেআইটাকে বলা হচ্ছে বেই, অর্থাৎ একটা শব্দ বা একাধিক শব্দ যখন এক শব্দে পরিণত হচ্ছে সংকুচিত হয়ে, তখন তাকে বলা হচ্ছে সংকোচন। প্রসারণ বা বিস্ফোরণটা কি, না পেরা থেকে পেয়ারা, পেরা শব্দটা হচ্ছে পর্তুগিজ শব্দ, আর বাংলায় বলা হচ্ছে পেয়ারা। এখানে কি হলো, পেরাটা সংকুচিত অবস্থায় ছিল, পেয়ারাটা প্রসারিত অবস্থাতে চলে এলো, তাই এটাকে বলা হচ্ছে প্রসারণ। পর্যঙ্ক থেকে পরিজঙ্ক, এটা সংস্কৃত থেকে বাংলাতে এসছে। আচ্ছা, ব্যঞ্জন দ্বিত্ব বা বর্ণদ্বিত্ব কি, না বড় থেকে বড্ড, কোথাও থেকে কোথাও, মুলুক থেকে মুল্লুক, প্রত্যেকটাতে দেখো ডয় ড অর্থাৎ দুটো ব্যঞ্জন, থয় থ কোথাও এর দুটো ব্যঞ্জন, মুলুক থেকে মুল্লুক লয় ল, এখানে কি হলো, তাহলে দুটো বর্ণ বা দুটো ব্যঞ্জন এখানে হচ্ছে, এখানে
সেটা এই জন্য এটাকে বলা হচ্ছে ব্যঞ্জন দ্বিত্ব বা বর্ণদ্বিত্ব। তারপরে কি বলা হচ্ছে, নটা অনেক সময় লতে পরিণত হয়। ঠিক আছে, না গো বাবু সেটাকে অনেক সময় বলা হয় লাগো বাবু। এটাও আমরা দেখেছি দক্ষিণ চব্বিশ পরগনার এই সাইডে এটা খুব উচ্চারণ হয়। ঠিক আছে, লকার, এই যে ল এর যে আগমন, এর আগে যেমন একটা দেখেছিলাম শরীর থেকে শরীর, সেখানে ওই রকম না গো বাবু থেকে লাগো বাবু, নটা লতে পরিণত হচ্ছে, এটাও একটা উচ্চারণের রীতি। আবার লটা নতে পরিণত হয় কীরকম, লোহা থেকে নোয়া, লবণ থেকে নুন, এইভাবে। তাহলে লোহার লটা সেখানে নতে পরিণত হয়ে গেছে, লবণের লটা সেখানে দন্ত নতে পরিণত হয়ে গেছে। তারপরে কি, র থেকে ল, প্রাচীর থেকে পাঁচিল, রাজা থেকে লাজা, এখানে রটা লতে পরিণত হয়েছে। আবার লটা রতে কীরকম পরিণত হয়, লসুন, কথাটা হচ্ছে লসুন, লসুন থেকে রসুন। হ্যাঁ, লসুন এটা মূলত, লসুনটা হিন্দিতে বেশি ব্যবহার লক্ষ্য করা গেছে, মানে ব্যবহৃত হয় লসুন, তো সেটাকে আমরা বলি কি না রসুন, লটা রতে পরিণত হয়েছে। তারপরে দন্তসটা হতে পরিণত হয়েছে, সিন্ধু থেকে হিন্দু, দন্তসটা হতে পরিণত হয় সিন্ধু থেকে হিন্দু। এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা একটা আলাদা আলাদা করে একটা একটা রীতি। ঠিক আছে, আচ্ছা এবারে চলে আসছে ব্যঞ্জনধ্বনির স্থানান্তর। ব্যঞ্জনধ্বনির স্থানান্তরে কি আছে, প্রথমে আছে বর্ণ বিপর্যয় বা বিপর্যাস। দেখো, বাক্স থেকে বাস্ক, রিক্সা থেকে রিস্কা। বাক্সতে দেখো ক আর স হাইলাইট করা আছে, আর যখন বাস্ক হচ্ছে তখন স আর ক আর স কিন্তু স্থান বদল করে নিয়েছে, দিয়ে স আর ক হয়ে গেছে। বাক্স থেকে বাস্ক, রিক্সা থেকে রিস্কা, অর্থাৎ ক আর স স্থান পরিবর্তন করছে। তাহলে কি ঘটলো ঘটনাটা, না শব্দের মধ্যে কাছাকাছি অবস্থিত বা সংযুক্ত দুটি ব্যঞ্জন ধ্বনি নিজেদের মধ্যে স্থান বিনিময় করলে, উচ্চারণের সময় স্থান বিনিময় করলে উচ্চারণের সেই রীতিকে বলা হয় বর্ণ বিপর্যয় বা বিপর্যাস। আচ্ছা, বর্ণ বিকার কি, না বীজ থেকে বিচি, ভগিনী থেকে বোন, বিনতি থেকে মিনতি। এখানে কি হলো, মূল ধ্বনির পরিবর্তন ঘটে যাচ্ছে, জটা চয় পরিণত হয়ে গেল, ভগিনী থেকে বোন হয়ে গেল, বিনতি থেকে মিনতি হয়ে গেল, বটা মতে পরিণত হয়ে গেল। এখানে তাহলে মূল ধ্বনির পরিবর্তন ঘটে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে বর্ণবিকার। আচ্ছা, দূরস্থ ধ্বনির বিপর্যাস বা স্পুনারিজম, এটাকে বলা হয় স্পুনারিজম, দূরস্থ ধ্বনির বিপর্যাস। যেমন কি, এক কাপ চা, সেটা হয়ে গেল কি এক চাপ কা, গোলে জল হয়ে যাচ্ছে না বলে জলে গল হয়ে যাচ্ছে। এই ধরনের কি হচ্ছে, দূরের ধ্বনিগুলো, মানে একটা শব্দের মধ্যে পাশাপাশি দুটো ধ্বনি না, দুটো শব্দর মধ্যে ধ্বনির পরিবর্তন হচ্ছে, ওটা দূরে অবস্থিত ধ্বনির পরিবর্তন, তাই এটাকে বলা হয় দূরস্থ ধ্বনির বিপর্যাস বা স্পুনারিজম। স্পুনারিজম টার্মটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে, স্পুনারিজম টার্মটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে চলে আসছে কি সাদৃশ্য। সাদৃশ্যতে কি বলা হচ্ছে, হসপিটাল থেকে হাসপাতাল, হসটা হাসে পরিণত হয়ে গেল, আর পিটালটা পাতালে পরিণত হয়ে গেল। কারণ কি, হসের সঙ্গে হাঁস এই টার্মটার মিল আছে, আবার পিটালের সঙ্গে পাতালের টার্মটার মিল আছে, তাই ইংরাজিতে আমরা বলি হসপিটাল, যেটা বাংলায় আমরা বলি হাসপাতাল। এখানে কিন্তু যেহেতু সাদৃশ্যবাচক শব্দ বাংলাতে আছে বা অন্য শব্দতে আছে, অন্য শব্দভাণ্ডারে আছে, সেই রকম সমধর্মী শব্দের আমরা ব্যবহার করে নিই উচ্চারণের সুবিধার্থে, তাই সেটাকে বলা হয় সাদৃশ্য। অর্থাৎ যেহেতু সাদৃশ্য লক্ষ্য করা যায়, হসের সঙ্গে হাঁসের সাদৃশ্য, পিটালের সঙ্গে পাটালের সম্পর্ক, সাদৃশ্য। টাকার কুবেরকে আমরা বলি টাকার কুমির, এই কুবের আর কুমির শব্দটার মধ্যে সাদৃশ্য লক্ষ্য করা যায়, অর্থাৎ উচ্চারণগত দিক থেকে কিছুটা সাদৃশ্য, তাই সেটাকে বলা হয় টাকার কুমির, এটাকে বলা হয় সাদৃশ্য। তো এই মোটামুটি ব্যঞ্জন ধ্বনির আগম, লোপ, রূপান্তর এবং স্থানান্তর। ঠিক আছে, এই চারটে বিষয় আমাদের আজকে আলোচনা করলাম, এবং আমরা যেহেতু ধ্বনি পরিবর্তনের রীতিতে কোনো রকম কোনো এমসিকিউ আলোচনা করিনি, তাই আজকে আমরা কয়েকটা এমসিকিউ আলোচনা করে নেব, যেটা আমাদের নিজেদের প্র্যাকটিসে সহায়তা করবে, এবং যে জিনিসটা আজকে আলোচনা হলো, যে টপিকটা, সেই টপিকটা যাতে মাথায় একেবারে গেঁথে থেকে যায়, তাতেও সাহায্য করবে এই বিষয়টা। কেমন? তো চলে আসো তাহলে আমরা কয়েকটা এমসিকিউ আলোচনা করে নিই, দুটোতেই, স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি দুটোর ক্ষেত্রেই, কারণ স্বরধ্বনির যেদিন আলোচনা করেছিলাম সেদিন বলেছিলাম যে পরের দিন একসঙ্গে ওটা আলোচনা করব। তাহলে চলো এবারে চলে যাই এমসিকিউতে। কেমন? প্রশ্ন কিন্তু লাইন তুলে আসবে, গদ্য বা পদ্যাংশ থেকে লাইন তুলে দেবে, এবং সেখানে একটা শব্দকে হাইলাইট করে দেবে, সেটাকে বলবে যে কী ধরনের ধ্বনি পরিবর্তন সাধিত হয়েছে। ঠিক আছে, বলা হচ্ছে আমি তোমার জন্য স্টেশনে অপেক্ষা করব, কী ধরনের ধ্বনি পরিবর্তন সাধিত হয়েছে। তোমরা এখানে একটু পজ করে নেবে, পজ করে বিষয়টা ভেবে নেবে, তারপরে আমি উত্তর বলে দেবো, দিয়ে দেখে নেবে উত্তরের সঙ্গে মিলছে কিনা, দিয়ে আমি ব্যাখ্যা করতে দেবো।
এবারে অ্যান্সারে চলে আসি। উত্তর বলা হচ্ছে খ, আদি স্বরাগম। কেন বলা হচ্ছে না, দেখো প্রথমে ছিল স্টেশন, স্টেশনের থেকে স্টেশন, এখানে কি হলো না স্টেশনের আগে ই ধ্বনির আগমন ঘটেছে, আর ইটা কি স্বরধ্বনি, তাহলে শব্দের আদিতে স্বরধ্বনির আগমন ঘটেছে, তাই এটাকে বলা হচ্ছে আদি স্বরাগম। ঠিক আছে, আর যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, সেই বিষয়টা আমি ক্লিয়ার করে দেবো। নেক্সট প্রশ্নে চলে আসি। বিষয়টা সম্পর্কে কোনো তুমি দিশা দিতে পারলে না, এখানে কি ধরনের ধ্বনি পরিবর্তন? স্বরাগম, ব্যঞ্জনাগম, বিপর্যাস, স্বরসঙ্গতি। আবারও পজ করে একটু ভেবে নাও, তারপরে আমি অ্যান্সারে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে উত্তর ক, স্বরাগম। স্বরাগম কেন বলা হচ্ছে না দেখে নিই। দিশ থেকে দিশা, ঠিক আছে, মূল শব্দটা ছিল কিন্তু আগে দিশ, সেখান থেকে এসছে দিশা, অর্থাৎ দিশের সঙ্গে তালব্যস্বতে মানে তালব্যস্বর সঙ্গে আ স্বরধ্বনি যুক্ত হয়েছে, তাহলে স্বরের এখানে আগম ঘটেছে। আবার এখানে যদি অপশান থাকতো অন্তঃস্বরাগম, তাহলে কিন্তু অন্তঃস্বরাগমে টিক চিহ্ন দিতে হতো। ঠিক আছে, তো এখানে যেহেতু শুধু স্বরাগম বলা হয়েছে অপশানে, তাই এটাতে হবে স্বরাগম, কিন্তু এটা আসলে অন্তঃস্বরাগম ঘটেছে, একেবারে শেষে আ স্বরধ্বনির আগমন ঘটেছে। কেমন? নেক্সট প্রশ্ন। মূলর টক খেতে খুব ভালো লাগে, এখানে কি ঘটেছে? অসমীকরণ, অন্তঃস্বরাগম, প্রগত স্বরসঙ্গতি, অভিশ্রুতি। এবারে অ্যান্সারে চলে আসি। উত্তর বলা হচ্ছে গ, প্রগত স্বরসঙ্গতি। কেন? প্রথমে ছিল মূলা, তারপরে হয়েছে মূল। প্রগত স্বরসঙ্গতির সূত্রটা কি না পূর্ববর্তী স্বরধ্বনির প্রভাবে পরবর্তী স্বরধ্বনি প্রভাবিত হবে এবং পরিবর্তিত হবে। তাহলে মূলার সঙ্গে উ যুক্ত আছে, লয়ের সঙ্গে আ যুক্ত আছে, পূর্ববর্তী স্বরধ্বনি উ, পরবর্তী স্বরধ্বনি আ, তাহলে পূর্ববর্তী স্বরধ্বনি উ এর প্রভাবে আটা ওতে পরিণত হয়ে গেছে, দিয়ে হয়ে গেছে মূল। তাহলে পূর্ববর্তী স্বরধ্বনির প্রভাবে পরবর্তী স্বরধ্বনি প্রভাবিত হয়েছে এবং পরিবর্তিত হয়েছে, এটাকে বলা হয় প্রগত স্বরসঙ্গতি। আর পরাগত কি? পরেরটার প্রভাবে পূর্বের স্বরধ্বনি পরিণত, আর অনন্যটা কি? উভয়ই উভয়ের প্রভাবে প্রভাবিত হবে এবং পরিবর্তিত হবে, এটা মাথায় রাখবে। নেক্সট প্রশ্নে চলে আসি। ওরা তো বস্তিতে থাকে, এখানে কি ঘটেছে? আদি স্বরলোপ, অন্তঃস্বরাগম, মহাপ্রাণী ভবন, সম্প্রকর্ষ। একটু ভেবে নাও পজ করে, তারপর অ্যান্সার বলে দিচ্ছি। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে উত্তর ঘ, সম্প্রকর্ষ। কেন সম্প্রকর্ষ? না প্রথমে ছিল বসতি, বসতি থেকে এসছে বস্তি, অর্থাৎ এখানে দুটোর মধ্যে আকর্ষণ ঘটেছে, বিকর্ষণ ঘটেনি। একটা সম্প্রকর্ষর বিপরীত বিষয়টা হচ্ছে বিপ্রকর্ষ, মানে যুক্ত ব্যঞ্জনটা ভেঙে আলাদা হয়ে যায়। আর সম্প্রকর্ষে কি হয়? যুক্ত ব্যঞ্জনটা আলাদা ব্যঞ্জনটা একসঙ্গে যুক্ত হয়ে যায়, মানে পরস্পরের প্রতি আকর্ষিত হয়, সম্প্রকর্ষ। আর বিপ্রকর্ষতে কি হয় না ওটা বিকর্ষণ ঘটে, মাঝখানে স্বরধ্বনির আগমন চলে আসে, মাঝে দুটো যুক্ত ব্যঞ্জনের মাঝে স্বরধ্বনির আগমন যেখানে ঘটে সেটাকে বলা হয় বিপ্রকর্ষ। আর স্বরধ্বনির মানে দুটো ব্যঞ্জনের মাঝে স্বরধ্বনি ছিল কিন্তু স্বরধ্বনি লোপ পেয়ে গেল, লোপ পেয়ে কী হলো? দুটো ব্যঞ্জন একত্রিতভাবে যুক্ত হয়ে গেল, সেটাকে বলা হচ্ছে সম্প্রকর্ষ। এখানে তাই বসতি থেকে বস্তি কথাটা এসছে, সেহেতু এটা হবে সম্প্রকর্ষ। নেক্সট প্রশ্ন চলে আসি। বস্তাটি সে কাঁধে করে বয়ে নিয়ে গেল, মহাপ্রাণী ভবন, নাসিক্যী ভবন, শতনাসিক্যী ভবন, বিষমী ভবন। পজ করে একটু ভেবে নাও, তারপর বলছি। চলে আসি অ্যান্সারে। বলা হচ্ছে উত্তর খ, নাসিক্যী ভবন। দেখে নিই কেন না স্কন্ধ থেকে কাঁধ, যখন নাসিক্যী ভবন আলোচনা করেছিলাম কি বলেছিলাম না শব্দ মধ্যস্থ নাসিক্য ধ্বনি লোপ পাবে এবং পূর্ববর্তী স্বরকে অনুনাসিক করবে। ঠিক আছে, এখানে দেখো স্কন্ধর ক্ষেত্রে কি হলে দন্তনটা লোপ পেয়ে যাচ্ছে এবং পূর্ববর্তী স্বরকে অনুনাসিক করে চন্দ্রবিন্দু চলে আসছে, স্কন্ধ থেকে কাঁধ, এটাকে বলা হচ্ছে নাসিক্যী ভবন। আর শতনাসিক্যী ভবনটা কি না সেখানে কোনো নাসিক্য ধ্বনি লোপ পাওয়ার কোনো প্রশ্ন থাকবে না, স্বতঃস্ফূর্তভাবেই সেখানে অনুনাসিক হবে। ঠিক আছে, স্বরধ্বনি। নেক্সট চলে আসি। আমার কাছে 13টি বল আছে, এখানে কি ঘটিত হয়েছে? রকারি ভবন, ব্যঞ্জন লোপ, সংকোচন, বর্ণ বিপর্যয়। ভেবে নাও পজ করে, তারপর বলছি। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে উত্তর ক, রকারি ভবন। কেন না মূল শব্দটা হচ্ছে ত্রয়োদশ, আমরা রকারি ভবনে পঞ্চদশ থেকে 15 পড়েছিলাম, এখানেও একইভাবে ত্রয়োদশ থেকে 13, অর্থাৎ রয়ের এখানে আগমন ঘটে গেছে। হ্যাঁ, বা এই শব্দগুলো রয়ে পরিণত হয়ে গেছে, এই শব্দগুলো না ধ্বনিগুলো রয়ে পরিবর্তন হয়ে গেছে, তো সেটাকে বলা হচ্ছে রকারি ভবন।
ঠিক আছে, তো রকারি ভবনে তাহলে কি হলো না শব্দ মধ্যস্থ ব্যঞ্জনগুলো র ব্যঞ্জনে রূপান্তরিত হয়ে যায়, এটাকেই বলা হয় রকারি ভবন। ঠিক আছে, তাহলে এখানে ঘটলো কি না রকারি ভবন। কেমন? নেক্সট প্রশ্ন, সে সক্কাল সক্কাল চলে এলো, মধ্য ব্যঞ্জনাঘন, সমীভবন, ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জন দ্বিত্ব। ভেবে নাও পজ করে, তারপরে অ্যান্সারে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে ঘ ব্যঞ্জন দ্বিত্ব। কেন ব্যঞ্জন দ্বিত্ব? আসল শব্দটা কিন্তু সকাল, ওখানে একটাই ক ছিল, যখন পরে উচ্চারণ হচ্ছে তখন হচ্ছে সক্কাল, মানে অর্থাৎ দুটো ক হয়ে গেল, অর্থাৎ এখানে একটা ব্যঞ্জন ছিল সেটা দুটো হয়ে গেল, তাই এখানে ব্যঞ্জন দ্বিত্ব বা এটাকে বর্ণদ্বিত্ব বলা হয়। কেমন? আচ্ছা, তো আমরা এমসিকিউ আজ এই পর্যন্ত আলোচনা করলাম। আবার যখন পরবর্তী ক্লাসে, যখন পরের ক্লাসে যখন আমরা পেডাগজি আলোচনা করব, সেখানে গদ্যাংশ পদ্যাংশ থেকেই আলোচনা করার চেষ্টা করব, কিংবা তোমরা যদি বলো তোমাদের চাহিদা অনুযায়ী, যদি বলো যে না আলাদাভাবে বাক্য দিয়ে আরও কিছু ধ্বনি পরিবর্তনের রীতি আলোচনা করা হোক, তাহলে সেটা আমরা প্র্যাকটিস সেটে আলোচনা করব। আজ তাহলে ক্লাস এই পর্যন্ত থাক। ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ক্লাসের আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করো। কেমন? আর সবাই ভালো থেকো, ভালোভাবে প্রিপারেশান নাও, আর নিজেরা একটু পড়াশুনো করো। যে বিষয়টা আমি আজকে আলোচনা করে দিলাম সেটা নিজেরা একটু পড়াশুনো করো। ব্যঞ্জনের ক্ষেত্রে উদাহরণগুলো ভালো করে বারে বারে চর্চা করো, দিলে বিষয়টা অনেক সহজ হয়ে যাবে, যেন কোনোভাবে বাংলাতে 30-এর জায়গায় কোনোভাবে কোনো নাম্বার কেটে না যায়। ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজ ক্লাস এই পর্যন্ত থাক।